দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সনকল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোমর ও হাঁটুর ব্যথায় করণীয়। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অর্থোপেডিক স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান, কনসালটেন্ট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। জি, ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কোমর ও হাঁটুর ব্যথা কি করা যেতে পারে তা নিয়ে। তো প্রথমে একটু শুরু করি যে কোমর ও হাঁটুর ব্যথার সাধারণ কারণগুলো কি কি থাকে? জি, কোমর এবং হাঁটু দুটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বডি পার্ট। কোমরে ব্যথার অনেক সময় কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের কোমরে ব্যথা হতে পারে। বিশেষ করে আমরা আমাদের জীবনের কোনো না কোনো পার্টে, অন্তত সকল মানুষের মধ্যে অন্তত 80% মানুষের লাইফে কখনো না কখনো কোমর ব্যথা হয়ে থাকে। এর সাথে সবসময় যে কারণ জড়িত থাকে ব্যাপারটা এমন নয়। অনেক সময় দেখা যায় খুবই সাধারণ কারণে জাস্ট একটি মাসেল পুল হয়ে কোমর ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে কোমরের যে মাসেল, কোমরের যে মাংসপেশিগুলো দুর্বল হয়ে কিন্তু কোমর ব্যথা তৈরি করতে পারে। এটা কিন্তু কোনো রোগ নয়। এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন রোগের কারণে কোমরে ব্যথা হতে পারে। বিশেষ করে যদি কোমরের ডিস্কে প্রবলেম হয়, কোমরে আমাদের যে হাড়ের যে অংশটি, স্পাইনের যে অংশটি রয়েছে, সেখানে কোনো ফ্যাসেট জয়েন্ট অথবা অন্য কোনো আর্থ্রাইটিসের কারণে কোমরে ব্যথা হতে পারে। কোমরে জটিল রোগের মধ্যে যেগুলো আছে, কোমরে ইনফেকশন, কোমরের টিউমার। আরেকটি খুব কমনলি আমরা পাই সেটা হচ্ছে ডিস্ক প্রবলেম। অনেক সময় স্লিপ ডিস্ক অথবা পিএলআইডি সমস্যা হয়েও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। আর হাঁটুর ব্যথা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে একই রকম। হাঁটুর চারপাশেও কিন্তু অনেকগুলো মাংসপেশি থাকে। ওই মাংসপেশির দুর্বলতা হলে হাঁটুর উপরে অত্যাধিক চাপ তৈরি হয় এবং হাঁটুর ব্যথা কিন্তু তৈরি হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে সবথেকে যেটা কমন, সেটা হচ্ছে হাঁটুর ভিতরে যে হাড় ক্ষয়, মানে যেটাকে বলে অস্টিওপোরোসিস অথবা অস্টিও আর্থ্রাইটিস থেকে হাঁটুর ব্যথা হতে পারে। এর বাইরে অনেক সময় স্পোর্টস ইনজুরি বা স্লিপ খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে টুইস্টিং ইনজুরি হলে অনেক সময় হাঁটুর মাঝখানে যে লিগামেন্টসগুলো থাকে, লিগামেন্ট ইনজুরি হতে পারে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ফ্র্যাকচার। হাঁটুতে ফ্র্যাকচার হতে পারে, কোমরে ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, একটু জানতে চাই কোমর এবং হাঁটুর ব্যথার সাথে স্থূলতার সম্পর্কটা কি? জি, স্থূলতা আসলে সব রোগের সাথেই সম্পর্কিত। সো কোমরের উপরে যখন স্থূলতা থাকে, মানুষের ওজন বেশি থাকে, এখানে বডির হাইট এবং ওয়েটের একটা প্রপোর্শন থাকে। ওই প্রপোর্শনটা যদি ঠিক না থাকে তখন কোমরের উপরে কিন্তু ওজনটা বেশি পড়ে যায়। সো কোমর যতটুকু লোড নেয়ার কথা তার থেকে বেশি লোড নিতে গিয়ে কোমরে ব্যথা হতে পারে বা রোগ তৈরি হতে পারে। ঠিক সেমভাবে আপনার হাঁটুর উপরও কিন্তু পুরো শরীরের ওজনটা পড়ে। আমরা যখন হাঁটি ভর দেই তখন কিন্তু একটা হাঁটুর উপরে অনেক বেশি ওজন আমাদেরকে ক্যারি করতে হয়। সো যদি আমরা স্থূল থাকি অথবা আমাদের ওজন বেশি থাকে তখন কিন্তু আপনার হাঁটুর উপরে লোডটা বেশি পড়ে এবং হাঁটু কিন্তু লোড ফেইলিওর হয়, তখন এই কারণে হাঁটু ব্যথা হতে পারে। আপনি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে কোমর এবং হাঁটুর ব্যথার কারণগুলো কি কি আছে, সাধারণ কারণগুলো আপনার কাছ থেকে আমরা জানলাম। তো একজন ব্যক্তি কি করে বুঝবেন যে তার কোমর এবং হাঁটুতে কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তার উপসর্গগুলো কিভাবে বুঝবেন তিনি? জি, সর্বপ্রথম উপসর্গ হচ্ছে ব্যথা। যে কোনো রোগ কোমর বা হাঁটুতে যদি হয়, সবচেয়ে আগে যেটা হবে কোমরে ব্যথা শুরু হবে। এরপরে যেটা হতে পারে, সে ব্যথাটা পার্মানেন্ট হতে পারে বা সেই ব্যথাটা অন অ্যান্ড অফ মাঝে মধ্যে হতে পারে, যে উনি কাজকর্ম করলে ব্যথা হয় অথবা কাজকর্ম অনেকক্ষণ শুয়ে থাকলে ব্যথা হয়। কোনো রোগ আছে যে কোমরে দিনের বেলায় কোনো ব্যথা হয় না, রাতের বেলা ঘুমাতে গেলে ব্যথা হয়। আবার হাঁটুর ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে সবথেকে কমন হচ্ছে নিচে বসলে পরে অনেকক্ষণ বসা থেকে আপনি যখন উঠবেন তখন আপনার হাঁটু ব্যথা এবং হাঁটুটা ইজি হতে একটু সময় লাগে। সো আমরা যে হাঁটুর যে সবথেকে কমন রোগটি পাই সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। সেটা হচ্ছে হাঁটুর ক্ষেত্রে যেটা হয় যে আমি অনেকক্ষণ বসে আছি, আমি ভালো আছি, বাট আমি যখন উঠতে যাব তখন আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। এটা একদম প্রাথমিকভাবে এই দুটি সাইন সিমটম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আচ্ছা, তো যখন আপনাদের কাছে রোগীরা এই ধরনের সাইন সিমটম নিয়ে আসে তখন আপনারা কি ধরনের পরামর্শ তাদেরকে দেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। আসলে পরামর্শ ডিপেন্ড করে হচ্ছে তার ব্যথার কারণের উপরে। অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই সিম্পল, কোনো রোগ নয়, জাস্ট সামান্য ওঠা বসা বা ভঙ্গি বা চলাফেরার ভঙ্গি ঠিক না থাকার কারণে ব্যথা হয়। আমরা সেক্ষেত্রে ওনাদেরকে সঠিক পশ্চার ট্রেনিং দেই, ওনাদেরকে অ্যাডভাইস দেই আপনি কিভাবে বসবে, কিভাবে হাঁটবে, কিভাবে শোবে। তাহলে একটু জেনে নেই আমরা কিভাবে বসবেন একজন রোগী, বা এই যে সঠিক পশ্চারটা বলতে আমরা কি বুঝি? জি, যখন কেউ টেবিল চেয়ারে কাজ করে সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকে যে আমাদের যে পা এবং বডি এর মাঝখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসা এবং একটি ব্যাক সাপোর্ট নিয়ে বসা।
যদি আপনি শোয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমরা যেটা বলি সমান বিছানায় শুতে হবে, নট নেসেসারি। অনেকে বলে যে শক্ত বিছানায়, আমি কাঠের উপরে শুয়ে আছি তারপর আমার ব্যথা কমছে না, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে শক্ত বা নরমের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বিছানাটা সমান হতে হবে। কারণ উঁচু নিচু হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের যে গঠন তার সাথে আমার বিছানাটা সামঞ্জস্য থাকে না। সো মনে হতে পারে যে বিছানায় আমি আর কতক্ষণ থাকি, কিন্তু বিছানায় কিন্তু আমরা দিনের 1/3 সময় কিন্তু আমরা বিছানায় থাকি। সো বিছানাটা সমান রাখা খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমরা যখন হাঁটবো বা চলবো তখন হচ্ছে আমরা আমাদের চেস্টটাকে সোজা রেখে আমরা ফ্রন্টে তাকিয়ে আমরা হাঁটবো। সামনের দিকে কুঁজা হয়ে হাঁটার যদি কোনো প্রবণতা থাকে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, আপনি যেহেতু হাঁটার কথা বলছিলেন, অর্থাৎ নিয়মিত ব্যায়ামের কথা যেহেতু বলছিলেন, তো একটু জানতে চাচ্ছি নিয়মিত ব্যায়াম কিভাবে কোমর এবং হাঁটুর ব্যথা সেটিকে প্রতিরোধ করতে সাহায্য করবে? জি, আপনি যখনই ব্যায়াম করবেন আপনার মাংসপেশি কিন্তু শক্তিশালী হবে। সো আপনি ব্যায়াম করতে করতে আপনার মাংসপেশির অক্সিজেন সাপ্লাই, আপনার মাংসপেশির ব্লাড সাপ্লাই এগুলো বেশি পাবে। সো যখন আমরা দুইটা গ্রুপের মাসেল যদি চিন্তা করি, আপনি কোমর এবং হাঁটুর জন্য, আমরা কোমরের জন্য হচ্ছে আমাদের ব্যাক মাসেল, কোমরের চারপাশে যে মাংসপেশি, যদি কোমরের মাংসপেশি শক্তিশালী হয় ব্যায়াম অথবা রেগুলার হাঁটার কারণে, তাহলে কিন্তু কোমরের উপরে কোনো অ্যাবনর্মাল লোডিং হবে না এবং কোমরের প্রোটেকশনটা অনেক বেশি হবে। ঠিক তেমনি হাঁটুরও কিন্তু উপরে নিচে চারপাশে অনেকগুলো মাসেল রয়েছে, আপনি যখনই এক্সারসাইজ করবেন এই মাসেলগুলো স্ট্রং হবে এবং ও কী করবে যে হাঁটুর উপরে যে লোডটি পড়ে মাসেলগুলো কিন্তু ওই লোডটা শেয়ার করে নেবে, তখন আর হাঁটুর উপরে অত্যাধিক প্রেশার তৈরি হবে না। এবং কোমর এবং হাঁটুর প্রোটেকশনে এই মাসেলের গুরুত্ব অপরিসীম। আমরা এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে এই মাসেলগুলো ভালো থাকবে, কোমর এবং হাঁটু ভালো থাকবে, তখন সুস্থ থাকবে কোমর এবং হাঁটু। আমরা কোমর এবং হাঁটুর ব্যথা নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে একটু জানতে চাচ্ছি যে কোমর এবং হাঁটুর ব্যথা যদি কারো হয়ে থাকে, আপনি যে বলছিলেন যে ব্যথাগুলো যখন অনুভূত হয় অনেক সময় তো রোগীরা চিকিৎসকের কাছে সরাসরি চলে আসেন না, সেক্ষেত্রে কোন কাজগুলো বাদ দিলে কোমর এবং হাঁটুর ব্যথা কিছুটা কমে যেতে পারে? জি, খুবই সুন্দর প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি সকল দর্শকদের খুব কাজে আসবে। সেটা হচ্ছে সবার আগে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলেছি আমাদের সঠিক পশ্চারের বাইরে যে পজিশনগুলোতে আমরা বসি, সহজ কথায় আমি উত্তর দিই, ওই পজিশনগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু মা এবং বোনেরা নিচে বসে হাঁটু এবং কোমর ভাঁজ করে একদম ফ্লোরে বসে কিন্তু ওনারা কাজ করেন, এবং এইটা ওনারা যখন করেন ওনাদের ইয়াং এজে ওনারা কিন্তু বুঝতে পারেন না যে এটা ভিতরে ভিতরে ক্ষতি হচ্ছে। যখনই বয়স হয় তখনই কিন্তু ওনাদের কোমর এবং হাঁটুর সমস্যা নিয়ে ওনারা আমাদের কাছে আসেন। তাহলে মেইন হচ্ছে যে নিচে বসে যে কাজ করা, আমি বলি যে চেয়ার হাইটের থেকে নিচের হাইটে আসলে বসা, বিশেষ করে অনেক সময় বসে থাকা, এটা কিন্তু উচিত না। এটা এইভাবে বসলে পরে আপনার হাঁটু ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার কোমরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর হচ্ছে সামনে ঝুঁকে কাজ করা। কারণ আমরা যদি আমাদের কোমরের অ্যালাইনমেন্ট চিন্তা করি, কোমর কিন্তু একটু পিছন দিকে এরকম বাঁকানো থাকে। সো আমরা যখনই সামনের দিকে ঝুঁকি, আমরা কিন্তু নর্মাল অ্যালাইনমেন্টের অ্যাগেনস্টে গিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে সামনে ঝুঁকে কাজ করা এবং বিশেষ করে সামনে ঝুঁকে কোনো ভারী কোনো কিছু উত্তোলন করা, এটা কিন্তু কোমর এবং হাঁটুর জন্য খুবই ক্ষতিকর। আর লাস্ট আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে আমরা যে টয়লেট প্যান ইউজ করি, টয়লেট প্যান্ট অবশ্যই হাই কমোড হওয়া উচিত। এটা লো কমোড হওয়া আমাদের উপমহাদেশ ছাড়া পৃথিবীর কোথাও আসলে নেই, এবং এটি কোমর এবং হাঁটু দুটির জন্য সমান ক্ষতিকর। আচ্ছা, তো কখন কোমর এবং হাঁটুর ব্যথার জন্য একজন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন পড়ে বা কখন চিকিৎসকের কাছে যাবেন? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে কোনো ব্যথাই আপনি ইনিশিয়ালি আপনি 1 দিন বা 2 দিন বা 3 দিন হাইয়েস্ট, আপনি যেগুলো আমাদের ফার্মেসিতে কিছু ওটিসি মেডিসিন রয়েছে, প্যারাসিটামল বা এই টাইপের মেডিসিন আমরা খেয়ে থাকি, এগুলা মেডিসিন খাওয়ার পরেও যখন ব্যথা না কমে, অথবা একদম শুরু থেকেই যদি কোমর বা হাঁটুতে ব্যথা তীব্র আকার ধারণ করে, অথবা কোমর এবং হাঁটুতে কোনো ইনজুরি হয় বা পড়ে গিয়ে কোনো রকম আঘাত পায়, এ ধরনের কোনো সিচুয়েশন যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে চিকিৎসাটা কন্টিনিউ করা উচিত। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে ঘরোয়া উপায়ে কোমর এবং হাঁটুর ব্যথা উপশমের জন্য কয়টি টিপস যদি আপনি আমাদেরকে দিতে চান তাহলে কি দিবেন? যে সবার আগে টিপস হচ্ছে এক্সারসাইজ। আপনাকে ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলে আপনার কোমর হাঁটু দুটিরই কাজে আসবে। 2 নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে সুষম খাদ্য খেতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। এই কয়টি সব থেকে বেশি খুবই সাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বললেন। আচ্ছা, সঠিক জুতা ব্যবহারের ক্ষেত্রে কি কোমর বা হাঁটুর সাথে বা কোমর বা হাঁটুর ব্যথার সাথে কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো প্রভাব ফেলে কিনা?
সঠিক জুতা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলি না, কারণ হচ্ছে মানুষের জীবনযাত্রার এক এক সময় মানুষ এক এক রকম ড্রেস আপ, এক এক রকম জুতা এগুলো ব্যবহার করে থাকে। আমাদেরকে জাস্ট সচেতন হতে হবে যে আমার কোন বয়সে আমি কি ধরনের জুতা পরছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা অনেকে হাই হিল জুতো পরি। সো আমি মনে করি যে যারা অনেক বেশি বয়স্ক অথবা যারা অনেক বেশি ছোট তাদের কিন্তু হাই হিল জুতা পরা উচিত নয়। তবে একটা জিনিস সবাইকে শিওর রাখতে হবে যে আপনি যে জুতাটি পরছেন সেই জুতাটির সোল যেন নরম হয়। কারণ আপনি যদি দীর্ঘদিন ধরে একটা শক্ত জুতা পরেন তাহলে যেটা হয়, আপনার পুরো শরীরের ওজন কিন্তু আপনার হাঁটু এবং আপনার পায়ের উপরে পড়ছে। সো আপনি যদি সবসময় একটা হার্ড সারফেসের উপরে আপনার ওয়েটটা আপনি দিচ্ছেন, হয়তো ওই সময় আপনি বুঝতে পারছেন না যে পায়ে একটা ছোট ছোট আঘাত তৈরি হচ্ছে। আপনি যখন 10 বছর এইভাবে চলবেন, এক সময় কিন্তু গিয়ে আপনার হাঁটু বা পায়ের সমস্যা তৈরি হতে পারে। তবে ডাক্তার জিয়াউল হাসান, আমরা দেখেছি যে এখন বাজারে কিন্তু ডক্টর শু নামের কিছু জুতো চলে এসেছে, তো এই ডক্টর শুর কাজটা আসলে কি? জি, আসলে ডক্টর শু নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডক্টর শু বলতে একদম স্পেসিফিক ডক্টর শু বলতে আসলে কিছু নাই। এটা হচ্ছে যে এক এক সময়ে এক এক রকম জুতা কিন্তু ডক্টররা অ্যাডভাইস করে থাকে। যে পেশেন্টটি ইনজুরি হয়েছে পায়ে তার জন্য একরকম ডক্টর শু, যে পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস তার জন্য একরকম ডক্টর শু, যে পেশেন্টের পায়ের মধ্যে অন্য কোনো প্রবলেম আছে, মেটাটার্সাল প্রবলেম অথবা তার যদি প্লান্টার ফাসাইটিস থাকে তাহলে কিন্তু একরকম শু। সো ডক্টর শু শুনে খুব বেশি উৎসাহী হওয়ার কিছু নেই। এটি আসলে একটি বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবেও অনেক সময় ইউজ হয়, যে ডক্টর শু মানেই যে সবসময় ভালো শু এবং এই ডক্টর শুটা যে আপনার এই বয়সে আপনার এই সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাপারটা আসলে এরকম নয়। সো এটা ইন্ডিভিজুয়ালাইজ, এটা আপনার চিকিৎসক যদি আপনাকে কোনো শু অ্যাডভাইস করে থাকে আপনি সেটি ইউজ করতে পারেন। আচ্ছা, একটু জানতে চাই এবার যে হাড়ের ব্যথা বা কোমর এবং হাঁটুর ব্যথার ক্ষেত্রে সূর্যের আলোর প্রভাবটা বা গুরুত্বটা কতটুকু? জি, সূর্যের আলো হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স, যেখান থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। সো ভিটামিন ডি আপনি যখন শরীরে পাবেন, ভিটামিন ডি আপনার শরীরে যে আপনি ক্যালসিয়ামটি খাচ্ছেন অথবা খাবারের সাথে যে ক্যালসিয়ামের অংশটি গ্রহণ করছেন, ভিটামিন ডি কিন্তু এই ক্যালসিয়ামকে আপনার শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে এবং এই ক্যালসিয়ামটি গিয়ে কিন্তু আপনার হাড়ের গঠনে ভূমিকা রাখে। সো আপনি যখনই সূর্যের আলোতে যাচ্ছেন, সূর্যের আলোতে ইউভি রে থাকে, ইউভি রে আপনার স্কিনে পড়ে, আমি বলবো যে এটা আল্লাহ প্রদত্ত একটি উপাদান যেটা কিনা আপনার শরীরে অটোমেটিক ভিটামিন ডি তৈরি করে। অতএব ভিটামিন ডি সোর্স হিসেবে সূর্যের আলো খুবই ইম্পর্টেন্ট। সূর্যের আলো নিয়ে তো এখানে আরো প্রশ্ন আসে যে হচ্ছে কোন সময় সূর্যের আলোটা হচ্ছে শরীরের জন্য উপকারী থাকছে, বা যারা দেখা যায় যে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের ক্ষেত্রে হচ্ছে সূর্যের আলো তারা কোন সময় নেবেন বা কোনটা উপকারী? জি, আমাদের ক্ষেত্রে আমাদের সোসাইটিতে সূর্যের আলো নিয়ে কিছু ধারণা প্রচলিত আছে যে খুব মর্নিং লাইট, একদম সকালবেলার সূর্যের আলোটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমরা অর্থোপেডিশিয়ানরা এটা থেকে একটু ডিফার করি। আমাদের ক্ষেত্রে আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমরা যেই অ্যাঙ্গেলে লাইট সূর্যের আলো আমাদের শরীরে পড়ে ওখানে ইউভি রেটা আমাদের স্কিনে বেশি অ্যাবজর্ব হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চে প্রকাশিত হয়েছে। অতএব আমি অ্যাডভাইস দিব সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে প্রতিদিন 20 থেকে 30 মিনিট সূর্যের আলোতে যদি আমার স্কিন এক্সপোজারে যাওয়া যায়, সেটা হাড় এবং শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদেরকে দিয়েছেন যে 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সূর্যের আলোটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে যারা অফিসে কাজ করছেন তারা কিন্তু চাইলে লাঞ্চ ব্রেকে একটু হচ্ছে কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য সূর্যের আলোতে যদি দাঁড়াতে পারেন, সেক্ষেত্রে অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থ্রাইটিসের যে আশঙ্কা সেটা কিছুটা কমে আসতে পারে। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরও জানবো। আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জেনেছি, এবার একটু জানতে চাচ্ছি যে কোমর এবং হাঁটুর ব্যথার জন্য আমরা হচ্ছে যদি কোনো ধরনের এক্সারসাইজ করতে চাই বা ঘরোয়া উপায় যদি আমরা করতে চাই, অনেকে গরম শেক দেন, কেউ ঠান্ডা শেক দেন, তো এই শেকের কোনো উপকারী আছে কিনা? জি, গরম শেক এবং ঠান্ডা শেক দুটি শেকেরই উপকারিতা আছে। বিশেষ করে গরম শেক হচ্ছে আমরা বলি ক্রনিক ডিজিজের জন্য, যেই ব্যথাটা অনেক পুরাতন ব্যথা, প্রতিদিন ব্যথা হচ্ছে, প্রায় ব্যথা হচ্ছে, এই ধরনের ব্যথার জন্য গরম শেক খুবই ইম্পর্ট্যান্ট। আর ঠান্ডা শেক হচ্ছে যখন আপনি কোনো ইনজুরি হবে, লাইক আপনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন অথবা আপনার গোড়ালি মচকে যায় অনেক সময় বা কোনো ইনজুরি হয়, এই সব ক্ষেত্রে ইনজুরির সাথে সাথে ঠান্ডা শেকটা ইম্পর্টেন্ট। সো যখনই কোনো ইনজুরি হবে আপনি প্রথম 72 ঘন্টার মধ্যে আপনি ঠান্ডা শেক দিবেন, এরপরে আপনি যখন এটা পুরাতন ব্যথা হয়ে যাবে আপনি গরম শেক দিবেন। আচ্ছা, কোমর ব্যথার সাথে কিন্তু মেনোপজাল যে ওমেনগুলো আছে, মেনোপজাল নারী আছে, তাদের কিন্তু একটা বেশ সম্পর্ক আছে, যেহেতু তখন হরমোনাল চেঞ্জেস হয় অনেকটা। তো একটু কোমর ব্যথা যদি মেনোপজের সময়টাতে হয়, সেক্ষেত্রে সেই নারীদের কি করণীয় থাকবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? ভালো প্রশ্ন করেছেন। কোমর ব্যথা
এবং মেনোপজ এই দুটি আরেকটি রোগ থেকে আসলে কানেক্টেড হয়, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। বিশেষ করে যখন মেনোপোজ হয় আমাদের মায়েদের, মেনোপোজাল এইজের আশেপাশে কিন্তু আমাদের হাড় ক্ষয় শুরু হয়। সো হাড় ক্ষয় থেকে পরবর্তীতে কিন্তু আমাদের কোমর ব্যথা হতে পারে। অতএব যখনই মেনোপোজের আশেপাশে কারো কোমর ব্যথা হবে, আমার সাজেশন হচ্ছে আপনি একজন অর্থোপেডিক ডক্টর দেখাবেন যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে কিনা। সেখানে আমরা অনেক সময় এক্স-রে, বিএমডি এগুলো টেস্ট করে আমরা অস্টিওপোরোসিসের লেভেল নির্ধারণ করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং অস্টিওপোরোসিস কারেক্টেড হয়ে গেলে কিন্তু এই ব্যথাটা থাকে না। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেক সময় কিন্তু কোমর ব্যথা সবসময় যে মেরুদণ্ডের সমস্যা থেকেই হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। বিশেষ করে মায়েদের যদি পেলভিক অর্গানে কোনো ইনফেকশন থাকে এবং তার জরায়ু এবং ওভারি এগুলাতে যদি কোনো প্রবলেম থাকে, সেখান থেকেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। অতএব মায়েদের যদি কোমর ব্যথা অনেকদিন ধরে চলে, অবশ্যই ডক্টর দেখানো উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা নেওয়া উচিত। সেটা তো গেল অবশ্যই উচিত সেই কথা। যদি হচ্ছে কেউ তারপরও চিকিৎসকের কাছে না যান, দীর্ঘদিন আপনি যেটা বললেন যে অনেকগুলো ওষুধই তো, যেমন প্যারাসিটামল হোক বা পেইন কিলার হোক, অনেক ধরনের পেইন কিলার খেয়েই তো কোমর ব্যথাটা কমিয়ে রাখছেন। তো যদি দীর্ঘদিন কোমর ব্যথা নিয়ে কেউ থাকেন, চিকিৎসকের কাছে যাচ্ছে না, সেক্ষেত্রে কি হতে পারে? সো দীর্ঘদিন যদি আপনি কোমর ব্যথায় ভুগে থাকেন, সেক্ষেত্রে সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে আপনার ব্যাক মাসেলের স্ট্রেংথটি হয়তো লুজ হয়ে যাচ্ছে, ব্যাক মাসেল উইক হয়ে যাচ্ছে। যখনই আপনার কোমরের মাংসপেশি দুর্বল হয়ে যাবে, আপনার কোমরের হাড়ের উপর প্রেশার বেশি পড়বে এবং আপনার কোমরে কিন্তু ব্যথা তৈরি হবে। সেক্ষেত্রে আপনি এক্সারসাইজ শুরু করতে পারেন, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক নিয়মে ঘুম এবং পশ্চার ট্রেনিং। আপনি পশ্চারটা মানে আপনার ওঠা বসা চলাফেরা ঠিক আছে কিনা এগুলো চেক করে নিতে পারেন। দীর্ঘদিন ধরে নিচে বসে বা সামনে ঝুঁকে কাজ করার অভ্যাস থাকলে সেগুলো আপনারা পরিহার করতে পারেন। এরপরেও যদি কোমর ব্যথা না কমে, তাহলে আসলে আপনাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে। আচ্ছা, কোমর ব্যথার জন্য এখন বর্তমানে বাজারে অনেক ধরনের বেল্ট এসেছে, যে এই বেল্ট পরে হচ্ছে দীর্ঘক্ষণ অনেকে কাজ করে থাকেন। তো এই বেল্টের উপকারিতা আছে কতটুকু? জি, বেল্ট খুবই ইম্পর্টেন্ট এবং বেল্টের অনেক বেশি উপকারিতা আছে, বাট খুবই সতর্ক হতে হবে বেল্ট ব্যবহারের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে বেল্ট আমরা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট রোগীকে সেপারেট বেল্ট দিয়ে থাকি, এবং ডিউরেশন বা কতদিন ধরে সে বেল্ট পরবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করে দিয়ে থাকি। অনেকে মনে করে আমার কোমরে ব্যথা, আমি বছরের পর বছর ধরে বেল্ট পরবো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি দীর্ঘদিন ধরে বেল্ট পরেন, বিশেষ করে 2 সপ্তাহের বেশি বেল্ট পরলেই কিন্তু আপনার কোমরের মাসেলটা কিন্তু উইক হতে শুরু করে, কারণ তখন কোমর আর মাসেলের সাহায্য নেয় না, সে বেল্টের সাহায্যে চলতে শুরু করে। অতএব চিকিৎসকের পরামর্শ ব্যতীত বেল্ট ব্যবহার করতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনাকে নির্দিষ্ট দিন উনি যে বেঁধে দিবেন যে 7 দিন বা 10 দিন, এর বাইরে গিয়ে নিজের মতো করে লম্বা সময় বেল্ট ব্যবহার করা সম্পূর্ণ পরিহার করতে হবে। আচ্ছা, কোমর বা হাঁটুর যত্ন একেবারে শৈশবকাল থেকে শুরু হওয়া উচিত, এই উক্তিটার সাথে আপনি কতটুকু হচ্ছে এর পক্ষে? জি, আমি এইটার পক্ষে, এবং আমি এইটার থেকে আরেকটু পিছনে যেতে চাই। কোমরের বা হাঁটুর মানে বেসিক্যালি হাড়ের যত্ন শুধু শৈশব নয়, আমি মনে করি যে গর্ভাবস্থা থেকে শুরু হওয়া উচিত। বিশেষ করে যখন একজন মা গর্ভবতী থাকেন, তখন তার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দান করার ক্ষেত্রে কিন্তু মাকে আমরা সবসময় ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যাতে তিনি নিজে এবং তার গর্ভের শিশুটি যেন ভালো থাকেন। এর পরবর্তীতে যখন মা ব্রেস্ট ফিড করে, তখনও কিন্তু আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি দিয়ে থাকি, যাতে সে বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে পারে। এরপরে বয়স বাড়লে প্রয়োজন মাফিক আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং কোমর এবং হাঁটুর যত্নের ক্ষেত্রে তো ডেফিনেটলি সবাইকে অ্যাডভাইস দিয়ে থাকি। আচ্ছা, তো মায়েরা তো হচ্ছে গর্ভাবস্থায় এগুলো খাচ্ছেন, কিন্তু যখন হচ্ছে কি বাচ্চা হয়ে যায় তারপরে কিন্তু মায়েরা এগুলো ছেড়ে দিচ্ছেন, এবং তখনই কিন্তু মায়েদেরও কোমর এবং হাঁটুর ব্যথাটা আরও বেড়ে যায়। তো তখন হচ্ছে প্রসব পরবর্তীতে মায়েদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? এটি আমার সর্বশেষ প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করছেন। সেটি হচ্ছে যে যখন একজন মা বাচ্চা জন্ম দেন, বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিড করে। সো ব্রেস্ট মিল্কের যে উপাদান, সেটি যদি আপনি ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্ট অথবা আপনার খাদ্যাভ্যাসের মধ্যে না নেন, আপনার ব্রেস্ট মিল্কের কিন্তু উপাদান বা গুণগত মান কিন্তু ভালো থাকবে না, এবং সেক্ষেত্রে আপনার বাচ্চা সঠিক নিয়মে দুধ পাবে না। এবং সেই একই সাথে অনেক দিন ধরে বাচ্চা কোলে নিয়ে ব্রেস্ট ফিড করাতে করাতে মায়েরা সামনের দিকে ঝুঁকে কাজ বসেন বা পশ্চারটা এরকম হয়ে যায়, ওই থেকেও কোমর ব্যথা হতে পারে। অতএব ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্টটা একটু চালিয়ে নিতে হবে, এবং সঠিক পশ্চার ট্রেনিংটা মায়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা আজ করলেন। আশা করছি যারা শুনেছেন এই মুহূর্তে তারা এই সকল বিষয় নিয়ে জেনেছেন এবং উপকারিত হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যমুনা টিভি এবং সকল কলাকুশলীদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আমাদের অনেকগুলো আলোচনা শুনেছেন।
আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।